আজ ইফতার মাহফিলে গণধোলাই খায় নাসির উদ্দিন পাটোয়ারি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। তারেক রহমান আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে? এই বক্তব্য দেওয়ার পরে নাসির উদ্দিন পাটোয়ারি গণধোলাই খায়। এই মুহূর্তে পুলিশও তাকে বাঁচাতে পারে নাই। এদিকে আজ নাসির উদ্দিন পাটোয়ারি ইফতার মাহফিলে গিয়ে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে। বিএনপি কর্মীদের হাতে কঠিন গণধোলাই খায়। এই নিয়ে দেশে নতুন একটা পরিস্থিতি, অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং মিথ্যা ক্রেডিট নিচ্ছেন জনগণকে ভুল বুঝে। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের একটা সময় পালাতে হবে প্রশ্নের মুখোমুখি হয়ে। তারা প্রশ্নের জবাব দিতে পারবে না, এমনকি তারা জনসম্মুখে কথা বলার যে একটা সক্ষমতা সেটাও হারিয়ে ফেলবে। পর্দার আড়ালে থেকে যারা এতদিন ধরে বড় বড় অপরাধ করে আসছিল, তাদের সেই গোপন আস্তানা এবার একে একে তছনছ হয়ে যেতে পারে। মাস নয়, আর কয়টা দিন মাত্র, একটু ধৈর্য ধরুন ভাইয়েরা। বেশ কিছু চমক আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সমগ্র নেতা কর্মীদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা গতকালকে স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল। ঈদের আগে একটা বিরাট সুখবর ঘোষণা এসে গেছে। জামাত এনসিপির স্বপ্ন পূরণ হচ্ছে, প্রত্যাশা পূরণ হচ্ছে এবং জামাত এনসিপি যেটা চায় সেটা পূরণ হচ্ছে। হ্যাঁ, জামাত এবং এনসিপির চাওয়া পূরণ হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারির খুবই খারাপ অবস্থা হয়েছে একটি ইফতার মাহফিলে। নাসির উদ্দিন পাটোয়ারি তারেক রহমানের মা বাবাকে নিয়ে কথা বলেছিল এবং তারেক রহমানকে নিয়ে অনেক কুমন্তব্য করেছিল। তার ফলে বিএনপি কর্মীরা তার উপর ভয়াবহ রূপে ঝাঁপিয়ে পড়ে এবং নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সারা দেশে। এই ঘটনাটি ঘটার পরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থা এবং তারেক রহমানও যে একটা অ্যাকশন নিচ্ছেন, সারা দেশের উপরে নতুন একটা পরিস্থিতি বা নতুন একটা প্রভাব পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তারেক রহমানকে কে ভুল বুঝায়? তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? আমি স্পেসিফিক আকারে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যেই সরকারটা হয়েছে এটা একটা গণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায়, সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। ময়ূর তার পেখম যদি কাকের উপরে পড়ানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি, তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল, আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে আর কোনো ফেসিবাদী ব্যবস্থা চাই না, চাই না। এই যে লাস্ট কথা যেটা বলবো, বিচার, সেটাতে নাকি 1 কোটি টাকার ঘুষ পাওয়া গিয়েছে। আবার যার নামে অভিযোগ এসেছে সেও নাকি বিএনপির একটি দাপ্তরিক দায়িত্বে আছে। তো বিচার প্রক্রিয়া যদি অবস্থা হয়, তাহলে আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম তারা যে জীবন দিয়েছিল, তারা তো সেই জীবনের বিচারও তারা পাচ্ছে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নতুন করে কথা এসেছে যে শেখ হাসিনা নাকি ভুল বুঝানো হইতো, তাকে কারা উপদেশ দিত? একটু আগে একজন বক্তা বলেছিলেন যে তারেক রহমানকে কে ভুল বুঝায়। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? রাজনৈতিক উপদেষ্টার নাম হলো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন? আফরোজা আব্বাস সাহেব, যিনি সুন্দর মতো কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। তো আমরা ধরে নিতে পারি তারেক রহমানের ইনডিরেক্ট উপদেষ্টা হলো মির্জা আফরোজা আব্বাস সাহেব। তো দেশটা কোন দিকে যাবে সেটা তো আমরা বুঝতেই পারি। পর্দার আড়ালে থেকে যারা এতদিন ধরে বড় বড় অপরাধ করে আসছিল, তাদের সেই গোপন আস্তানা এবার একে একে তছনছ হয়ে যেতে পারে। ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সাল করিম মাসুদকে রিমান্ডে নেওয়ার পর এমন কিছু মাস্টারমাইন্ড ও গডফাদার সন্ত্রাসীদের নাম সামনে আসতে শুরু করেছে, যাদের অনেকেই এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু এবার মনে করা হচ্ছে তারা আর রক্ষা পাবে না। যত বড় সাম্রাজ্যই থাকুক, যত বড় সম্পদের পাহাড়ই থাকুক, সবকিছুর শেষ দেখে এখন তাদের বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে হতে পারে।
বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার হয়েছে। কিন্তু যারা এতদিন এই খবর শুনে নীরব ছিল তাদের জন্য এখন নতুন বার্তা সামনে আসছে। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল যে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গোপন মাস্টারমাইন্ড রয়েছে, আর এখন সেই রহস্যের শেষ মুহূর্ত পর্যন্ত কি বেরিয়ে আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সবাই। কারণ ফয়সালকে গ্রেফতারের পর তার জবানবন্দিতে এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যা শুনে রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন বিষয়টি শুধু এতটুকু নয় যে ওসমান হাদিকে যে ব্যক্তি গুলি করেছে তাকে ধরলেই সব শেষ হয়ে যাবে, বরং প্রশ্ন উঠছে এই পরিকল্পিত কিলিং মিশনের পেছনে যারা কলকাঠি নেড়েছে সেই আসল পরিকল্পনাকারীরা কারা। কারণ অনেকেই মনে করছেন এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় পরিকল্পনা কাজ করেছে, আর রিমান্ডে ফয়সালের মুখ থেকে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করছে ভারতীয় পুলিশ। তদন্তের টেবিলে যখন একজন অপরাধীকে বসানো হয় তখন তাকে ঘিরে শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ। মাথার ওপর জ্বলতে থাকে তীব্র আলো, চারপাশে থাকে কঠোর প্রশ্নের চাপ। সেই পরিস্থিতিতে অনেক সময় অপরাধী সত্য গোপন রাখতে পারে না। ঠিক তেমনই বলা হচ্ছে এই জিজ্ঞাসাবাদেই ধীরে ধীরে বেরিয়ে আসছে ঘটনার পেছনের আসল খলনায়ক এবং সেই মাস্টারমাইন্ডের নাম। শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের প্রার্থী ছিলেন। তার নির্বাচন প্রচারণা এবং বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে অনেকেই ধারণা করেছিলেন যে কিছু রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কারণ রাজনীতি এমন এক খেলা যেখানে মুখে হাসি থাকলেও অনেক সময় পেছন থেকে আঘাত করা হয়। কেউ হয়তো আপন করে জড়িয়ে ধরে, কিন্তু সেই আড়ালেই লুকিয়ে থাকে আঘাতের পরিকল্পনা। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও অনেকেই এমন সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি কেউ কেউ বলেছেন তার জানাজার সামনের সারিতে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তিও হয়তো রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। যদিও এসব বিষয় এখনও তদন্তের অংশ, তবে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ এমন কিছু তথ্য স্বীকার করেছেন যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলছে। পটুয়াখালীর এই যুবক, যার নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার জন্য নীল নকশা আঁকা হয়েছিল, সে এতদিন কোথায় ছিল, কিভাবে পালিয়েছিল, সেটাই এখন বড় প্রশ্ন। যে ব্যক্তি এত বড় একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল তাকে তখন কোথাও আটকাতে পারেনি ট্রাফিক সিগন্যাল, আটকাতে পারেনি সীমান্তের নিরাপত্তা বাহিনীও। প্রায় ৩ মাস ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু হঠাৎ করেই কিভাবে তার খোঁজ পাওয়া গেল এই প্রশ্নও এখন উঠছে। অনেক বিশ্লেষক বলছেন তাকে হঠাৎ করেই ধরা হয়নি, বরং দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তদন্তে জানা গেছে ভারতের মেঘালয়ের দুর্গম পাহাড়ি এলাকা পেরিয়ে পশ্চিমবঙ্গের বনবাই এলাকায় আত্মগোপনে ছিলেন ফয়সাল। সেখানে তিনি ছদ্মনাম রাহুল ব্যবহার করছিলেন। ওই এলাকার খাবার দাবার ও সংস্কৃতি বাংলাদেশের মতো হওয়ায় সেখানে লুকিয়ে থাকা তার জন্য তুলনামূলক সহজ ছিল। তবে প্রশ্ন উঠছে যে অপরাধবোধ ও চাপ তার ওপর ছিল তা কি ধীরে ধীরে তাকে দুর্বল করে তুলছিল, নাকি যারা এতদিন তাকে আর্থিক সহায়তা দিচ্ছিল তাদের সহায়তার হাত বন্ধ হয়ে গিয়েছিল? অনেকেই মনে করছেন হয়তো সেই কারণেই শেষ পর্যন্ত তার অবস্থান ফাঁস হয়ে যায়। আরেকটি ভিন্ন তদন্তেই এমন ধারণা উঠে এসেছে যে মাস্টারমাইন্ডের নির্দেশেই ফয়সাল হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল। আবার সেই মাস্টারমাইন্ডের নির্দেশেই হয়তো সে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কারণ হয়তো সেই মাস্টারমাইন্ড বুঝতে পেরেছিল যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন প্রথম দিকে জোরালো ছিল, সময়ের সাথে সাথে তা কিছুটা চাপা করে গেছে। তাই হয়তো তারা ভেবেছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং মিথ্যা ক্রেডিট নিচ্ছেন জনগণকে ভুল বুঝিয়ে। মিডিয়াগুলো তাদের দখলে এক প্রকার প্রোপাগান্ডা করছেন। কথা বলছি ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড লঞ্চ করা হয়েছে, তো বিএনপির লোকজনের মধ্যে খুশি আর খুশি, এই যে ফ্যামিলি কার্ড এসে গেছে। এখন আমাকে অনেকে ভিডিও পাঠাচ্ছে, আমাকে 3টে ভিডিও পাঠানো হয়েছে, বলছে যে ওই যে আমি বলেছি, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি নির্বাচনী প্রচারণায় সরাসরি জামাতের সমাবেশে যেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া, এবং ভিডিওতেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া। এবং আরো ভিডিও পাঠানো হচ্ছে যে আমিরে জামাত নিজে বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন দেখা গেছে যে সেই ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। এখন তারা বলছে এই যে দেখেন যে কি সব কথা দিয়ে কথা রাখে, তারেক রহমান মহান, অমুক তমুক। না, আসলে আবারও বলছে যে ফ্যামিলি কার্ড আসলেই ভুয়া। ওই ফ্যামিলি কার্ড বাস্তবায়নযোগ্য নয়, ফ্যামিলি কার্ড কোনো সমাধান নয়। এটা বিএনপির যে প্রতারণা, জনগণকে ভুল বুঝিয়ে ভোট নেয়ার, সে প্রতারণার একটা মঞ্চায়ন ছাড়া আর কিছুই নয়। কোনো কার্যকর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়নি, লঞ্চ হয়নি, ওটা ভুয়া কথা। তাহলে কি হয়েছে? যেটা হয়েছে ওটা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা। আসছি, আমি বোঝাচ্ছি। দেখেন, ফ্যামিলি কার্ড বা এ ধরনের কোনো মহা উদ্যোগ, এটা কিন্তু একটা মেগা প্রজেক্ট। কারণ বিএনপি যেটা চাচ্ছে, যা বলেছে নির্বাচন ইশতেহারে, ওটা যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাস্তবায়ন করতে হয় তাহলে জিডিপির প্রায় 6% লাগবে, বছরে প্রায় 35,000 কোটি টাকা লাগবে। এটা বাজেট ছাড়া এভাবে হুটহাট সিদ্ধান্ত নিয়ে করা সম্ভব নয়। তো আসলে যদি এটা কোনো মেগা প্রজেক্ট হিসেবে বাংলাদেশে এস্টাবলিশ করার চিন্তা থাকতো, ফ্যামিলি কার্ডের যদি কোনো কার্যকারিতা থাকতো, দীর্ঘমেয়াদে মানুষ যদি এর সুফল পেত, তাহলে জাতীয় সংসদে বিল উত্থাপন করে সবার সাথে আলাপ আলোচনা করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ঠিক করতো, এবং যাচাই বাছাই, এক্সপার্ট কমিটি, অনেক কিছু থাকতো, তারপরে ফ্যামিলি কার্ড এটা স্টার্ট করতো। না, এরকম কিছু করেনি। সংসদ উত্থাপন শুরু হওয়ার আগেই
কোনো রকম একটা কার্ড বানিয়ে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছে। আবার ফ্যামিলি কার্ডে কি বলে যে ফ্যামিলি কার্ড, আর টাকা যাবে নাকি বিকাশে। তাহলে কার্ডটা কি ভাই? তাহলে কার্ডের দরকার কি? কার্ড বানাতে ফাও কয়টা টাকা খরচ করেন কেন? আপনি বললেই তো হয় যে আপনার নাম ঠিকানা থাকবে, আপনি টাকা পাবেন, কিন্তু আপনি কার্ড শব্দটা বলেন কেন? এই কার্ডের টাকা যদি বিকাশ নগদে যায় বা রকেটে যায়, তাহলে আপনি কার্ড দিয়ে কি করবেন? বিকাশ নাম্বারটা তো ওখানে মুখ্য। তা আসলে এগুলো প্রতারণা। মূল হচ্ছে আগে সোশ্যাল সেফটি নেটের যে টাকা পয়সা ছিল, যেমন কেউ বেকার ভাতা পেত, কেউ বেকার ভাতা না, পঙ্গু ভাতা পেত, কেউ বৃদ্ধ ভাতা পেত, এরকম কিছু সোশ্যাল সেফটি নেট ছিল। প্রায় 47 লক্ষ কার্ড তো আগেই দেওয়া ছিল। ওইগুলোকে নতুন নাম দিয়ে জনগণকে দিয়ে একটা ভুয়া ক্রেডিট নিচ্ছে। তো এটা আরো কিছু বিষয় আছে যে সরকারি কর্মকর্তাদের পে স্কেল দেওয়ার কথা, ওখান থেকেও টাকা এক্সপেন্ডিচার এটা রিডিউস করছে। আর অনেক বিষয় আছে। তো এটা ওভারঅল যে সিস্টেমে, মানে দলীয় একটা ইগো নির্বাচনী প্রচারণায় বলেছে হ্যাঁ আমরা ফ্যামিলি কার্ড দেবো, এখন এটা তো একটু দেখাতে হবে। তো এই দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে, যেটার কোনো এফেক্টিভনেস নাই। অর্থনীতিতে এটা একটা ফালতু প্রজেক্ট। আপনি যদি ইকোনমিক্স বুঝেন অথবা কোনো দক্ষ অর্থনীতিবিদকে জিজ্ঞেস করেন, এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে এগুলো কি? মাস নয়, আর কয়টা দিন মাত্র, একটু ধৈর্য ধরুন ভাইয়েরা, বেশ কিছু চমক আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সমগ্র নেতাকর্মীদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা গতকালকে স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন আগামীতে সকল প্রকার নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে স্কুল, কলেজ, কোর্ট প্রাঙ্গণে সকল নির্বাচনে আওয়ামী লীগ পারফরমেন্স করবে, অংশগ্রহণ করবে। আর এটি সম্পূর্ণভাবে আইনি মাধ্যমে সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায়ের লক্ষ্যে সেটা তারা করবে। কোন নির্দিষ্ট দলের উপর ভর করে আওয়ামী লীগ নির্বাচনে যাবে, রাজপথে সক্রিয় হবে, এটা যারা বলে এটা নিতান্ত ভুল বলে। আওয়ামী লীগ আপন গতিতেই ছিল, আছে, থাকবে। বরঞ্চ যারা আওয়ামী লীগ ইতিহাস করতে চাইছে, মুছে দিতে চাইছে, তারা ইতিহাসে বিলীন হয়ে গেছে। সর্বশেষ ব্যক্তি ইতিহাসে বিলীন হয়ে যাওয়ার পথে ডেভিল ইনুস গং। তো ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত, নেত্রীকে তার উপযুক্ত সম্মানের স্থানে না বসানো পর্যন্ত এমন কিছু করা যাবে না যেগুলোতে জনগণের কাছে একটা নেগেটিভ চিন্তা চলে, একটা ধারণা চলে আসে। মনে রাখবেন আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ। নেত্রীর একটা ডাকে নো ভোট নো ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার অর্থাৎ অনলাইনে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, তাদের সেই ডাকে সাড়া দিয়ে দেশের 60% জনগণ ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত রয়েছে। সুতরাং আপনার সাথে, আপনাদের সাথে দেশের এত পার্সেন্ট একটা জনগণ, একটা বড় ব্যাংক, বড় ভোট ব্যাংক, বড় একটা সমর্থক গোষ্ঠী রয়েছে। এখানে অন্যের কোনো ভরসা এই ধরনের কথা বলা যাবে না ভাইরা আমার। দেখেছেন গত 7ই মার্চকে কেন্দ্র করে তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডগুলো বলে দিচ্ছে যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যে কথা দিয়েছিলেন এবং আইন এবং সংবিধানকে সমুন্নত রেখে তার যে কাজ করার কথা ছিল, সেখানে একটি বিঘ্নিত হওয়ার বা একটা ছন্দপতনের দিকে আমরা দেখতেছি। এটি নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করা হচ্ছে। মনে রাখবেন এই স্বাধীনতা বিরোধী এবং জুলাই যে সকল জঙ্গিরা ইতিমধ্যে বলেছেন যে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তারা আওয়ামী লীগকে আসতে দেবে না, আওয়ামী লীগকে সক্রিয় হতে দেবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। যারাই কথাটা বলে ফেলছে তাদের শরীর থেকে সর্বশেষ ফোঁটা রক্ত আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। ওই সকল দেশদ্রোহী জঙ্গিদের শরীরে রক্ত থাকার কোনো অধিকার নাই। তো গেরিলা কায়দায় ভূমিকা রাখতে হবে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে ভাইরা আমার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মীকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, তার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে এজাহারভুক্ত এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজতেছে। তোফাজ্জলকে ছাত্রলীগের ভাই, তাকে নির্মমভাবে হত্যা করার জন্য 22 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চার্জশিট জমা হয়ে যাওয়া, বেশ কিছু কাজ যে আইন শৃঙ্খলা তাদের নিজ গতিতে এবং আইন অনুযায়ী এখানে একটা পরিবর্তন বিদ্যমান, সেটা আমরা লক্ষ্য করছি। তবে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের যত নেতা কর্মীদেরগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা ইতিমধ্যে নেত্রী পৌঁছে দিয়েছেন। মামলা গ্রেপ্তার হুলিয়া মাথায় নিয়ে দেশে ঢুকতে হবে, মামলা মোকাবেলা করতে হবে, আইন অনুযায়ী প্রয়োজন হলে গ্রেপ্তার কারাবরণ করতে হবে, রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে, শক্তিশালী করার লক্ষ্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে আরো কঠোর থেকে কঠোর হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা এবং সেই নির্দেশনা পর্যায়ক্রমে আপনাদের মাঝে এবং নির্দেশনা তিনি দিয়ে দিবেন। জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা থাকার পরেও কোন কোন নেতা সেই নির্দেশনা মেনে কাজ করছে কি করে নাই সেটা আমরা খুব ভালো করে জানি, নোট করা আছে, লিস্ট করা রয়েছে। আগামীতেও স্থানীয় পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার করা করে নির্দেশনার পরেও কোন কোন নেতা কোন কোন পারফরমেন্স করছেন কি করছেন না সেই বিষয়গুলো স্থানীয় পর্যায়ে আমার তৃণমূলের ভাইরা নোট করে রাখতেছেন। মনে রাখবেন, অনেকে প্রশ্ন করতে পারেন নেতারা তো কোনো কিছু বলতেছে না, নেতাদের
কোন নেতা কি বললো সেগুলো দেখারও কোনো সুযোগ নাই। একটা কথা মাথায় রাখবেন, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা, জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা, এবং জনগণকে সাথে নিয়ে সেই নির্দেশনা মোতাবেক আমরা তৃণমূলে যারা রয়েছেন, যারা আমার ভাইরা মাঠে রয়েছেন, তারা সেটি বাস্তবায়ন করবেন। সুতরাং স্থানীয় পর্যায়ে কোন নেতা কি করলো না করলো, কি বললো না বললো, ওইগুলা দেখার কোনো সুযোগ নাই। আগামীতে ওই নেতাই থাকবো এমন। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।